সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, শুক্রবার রাত ঘড়ি বলছে সময় 10টা বাজে 10 মিনিট। আমি আপন আপনাদের সামনে হাজির হয়েছি সাব্বিরের জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক বাস্তব ঘটনা নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, সাব্বিরের জীবনের গল্পটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আপনি খুব ক্লিয়ার করে চিনে যাবেন কিছু মানুষরূপী অমানুষকে এবং বুঝে যাবেন সত্যিকারের ভালোবাসা কাকে বলে এবং এই ভালোবাসাগুলো কোথায় লুকিয়ে থাকে। তাই সবার কাছে বরাবর মতো রিকোয়েস্ট করব, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে সাব্বির হাসান, আমার বাড়ি ঢাকা বনানীতে। প্রিয় দর্শক শ্রোতা, গল্প শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে কিছুটা ধারণা দিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, বাবা আছে, মা আছে, আর আমার বড় দুইটা আপু সহ একটা ছোট বোন আছে। আমার বাবা ঢাকা শহরের অনেক বড় একজন ব্যবসায়িক। ছোটবেলা থেকে সোনার চামচ মুখে দিয়ে আমি বড় হয়েছি, জীবনে কখনো অভাব দেখিনি। আমি আমার জীবনের গল্পটা আমার বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে শুরু করি। আমি ঢাকা শহরের কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করতাম। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমার অনেক ছেলে ফ্রেন্ড, অনেক মেয়ে ফ্রেন্ড ছিল অনেক কাছের এবং পাশের মানুষ। আমার কিছু বন্ধু বান্ধবের নাম বলি, যেমন অমিত, লিসা, ফারবিন, সালমা, সাব্বির সহ সাব্বির 2, মানে আমি এক সাব্বির, আমার আরেকটা সাব্বির ফ্রেন্ড ছিল যাকে আমি মিতা বলে ডাকতাম। তারপরে ছিল রোমান, অনিক, বাপ্পি সহ আমার আরও কিছু বন্ধুবান্ধব ছিল। তাদের মাঝে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে ঝুমকা। যাই হোক, এভাবে বন্ধুবান্ধবদের নিয়ে আমার দিনগুলো একটু একটু করে সামনের দিকে যাচ্ছিল। কোনো একটা সময় আমার আম্মা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসে। কেন আসে এই জিনিসটা আমার খুব বেশি মনে নাই। আসার পর থেকে আমার সবগুলো বন্ধুবান্ধবকে মা দেখার পরে মা বলে, সবাইকে একদিন আমাদের বাসায় দাওয়াত দাও, আমি রান্না করে সবাইকে খাওয়াবো। তো মায়ের এই ইচ্ছাটা যখন জাগে, আমি আমার সব বন্ধুবান্ধবদেরকে, ছুটির দিন শুক্রবার ছিল, সবাইকে আমার বাসায় ইনভাইট করি। আমার সব বন্ধুবান্ধবগুলো আমাদের বাসায় আসে। তারই মাঝে আমার ফ্রেন্ড হচ্ছে ঝুমকা, আমার ছোটো বোনের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে যায়। আমার ছোটো বোনের সাথে সে অনেক কথাবার্তা বলে এবং আমার ছোটো বোনকে খুব আপন করে নেয়। আমার ছোটো বোন ক্লাস 9-এ পড়তো, খুব ছোট মানুষ ছিল, যার জন্য সে সহজেই ঝুমকার সাথে খুব ভালোভাবে মিশে যায়। যাই হোক, ওরা যখন খাওয়া দাওয়া করে চলে যায়, তখন আমার ছোটো বোন আমাকে একটু দুষ্টমি করে ঝুমকার জামাই বলে ডাকে। তো আমি ওকে খুব রাগান্বিত ভাষায় বলি, কিরে তুই আমাকে ঝুমকার জামাই বলে কেন ডাকতেছিস? পরে বলে, ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে আর আমাদেরকে বলো না। আমি বললাম, ডুবে ডুবে কোথায় পানি খাচ্ছি? তো বলে, কেন, ঝুমকা আপু তো আমাদের বাসায় এসে সব কিছু আমাকে বলে গেছে। আমি বলি, কি বলে গেছে? বলি, সে নাকি তোমাকে মনে প্রাণে ভালোবাসে আর তুমিও নাকি তাকে খুব বেশি ভালোবাসো। আমি বলি, এইটা কে বলে? তো বলে, কেন, ঝুমকা আপুই তো বলে গেল। আমি বলি, ঝুমকা এই কথা তোকে বলে গেছে, তুই আমাকে জিজ্ঞেস করাটা একটু প্রয়োজন মনে করলি না? তো বলে, কেন জিজ্ঞেস করবো? ঝুমকা আপুর সাথে তোমার অনেক ছবি, সে আমাকে তার মোবাইল ফোনে দেখালো। আমি বললাম, ছবি তুললেই কি ভালোবাসার মানুষের বউ হয়ে যায়? তো আমার ছোটো বোনটা বলে, আমি এত কিছু বুঝি না, বাট ঝুমকা আপু বলছে উনি নাকি তোমাকে অনেক পছন্দ করে। আমি তখন কোনো কিছুই বুঝতেছি না যে এগুলোর মানে কি। এর পরদিন যখন আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম, আমি ঝুমকাকে ডেকে জিজ্ঞেস করলাম, কিরে তুই আমার ছোটো বোনের কাছে এগুলো কী বলে আসছিস? ও খিলখিলিয়ে হাসায়। আসলে মেয়েটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর বলতে অসম্ভব সুন্দর। যেমন লম্বা ছিল তেমনই ফর্সা ছিল। তার মুখের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগতো, ও কিন্তু অনেক বেশি খুব ক্লিয়ার ফর্সা ছিল না। একটা হয় না যে অনেক বেশি ফর্সা, অনেক ফর্সা ছিল না, কিন্তু তার মুখের ফেস কাটিং যেটাকে বলে, মুখের প্রচণ্ড পরিমাণ মায়া ছিল। এক কথায় যে কোনো মানুষ তার দিকে তাকালে চোখের পলক ফেলতে পারবে না। তার চোখ যেন না বলা অনেক কথা বলে, তার ঠোঁটগুলো যেন কত কিছু বলতেই থাকে। এই মানুষটার মুখের দিকে তাকালে চন্দ্র সূর্য সব কিছুকে ভুলে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, ও যখন আমার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসতেছে, আমি যেন অন্য কোনো এক রাজ্যে হারিয়ে গেলাম। আমি বললাম, এমন করে হাসিস না, তাহলে আমার ছোটো বোনের কথাই কিন্তু সত্যি হয়ে যাবে। তখন ও বলে, কী হবে ছোটো বোনের কথা সত্যি? আমি বলে, আমার ছোটো বোন কিন্তু তোকে ভাবি বলে সম্বোধন করে ফেলেছে। তো বলে, কেন, আমি তো তার ভাবি হতেই চাই। আমি বলি, কোনো আপত্তি নাই ভাবি হওয়ার জন্য? তো বলে, কোনো আপত্তি নাই। আমি একটা মুচকি হেসে বললাম, আমি যদি সত্যি সত্যি আমার ছোটো বোনের ভাবি তোমাকে বানায়া নেই, একটু তুমি করে বলে ফেললাম। তখন সে একটু আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে। আজ এত বৎসর আমরা একসাথে পড়াশোনা করি, বাট কখনো
তুই আমাকে তুমি করে সম্বোধন করিস নি, আজকে হঠাৎ করে কেন তুমি করে ডেকে ফেললি? আমি বললাম আমি জানি না, আমার ভিতর থেকে এই ডাকটা চলে আসছে, হয়তো আল্লাহ এটাকেই কবুল করে নিয়েছে। বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে হঠাৎ করে ক্লাসের সময় হয়ে গেল, দুজনে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেলাম। এবং যখন কলেজ শেষ হলো, ভার্সিটি শেষ হলো, আমি তখন তাকে বললাম যে ঝুমকা, একটা কাজ করো, আমার ছোটো বোনটার সাথে তুমি আবার একটু দেখা করো। তো বলে কেন? আমি বললাম আমার ছোটো বোন নাকি চকলেট খেতে খুব পছন্দ করে, তো তুমি যদি তার জন্য চকলেট নিয়ে যাও তো সে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। ঝুমকা আমাকে বলতেছে আমার ছোটো বোন এমনিতে তোমাকে অনেক ভালোবাসে, এমনিতে আমাকে অনেক বেশি ভালোবাসে। এটা বলার পরে ও বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে গেলাম। অ্যান্ড এর পরের দিন যখন আমি ভার্সিটিতে যাওয়ার জন্য বাসা থেকে বের হব, সেদিন আমি দেখতেছি যে আমাদের গেট দিয়ে ঝুমকা ভিতরে ঢুকতেছে। আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম এবং বাসা আসার পর দেখলাম তার হাতের মধ্যে একটা ছোটো টাইপের ব্যাগ। আমি যখন আমাকে ব্যাগটা হাতে দিলাম, ব্যাগটা হাতে নিয়ে দেখলাম যে এটার মধ্যে অনেকগুলো চকলেট, বিভিন্ন টাইপের বিদেশি এবং বাংলাদেশি চকলেট দিয়ে ভরা এই ব্যাগটা। আমি জিজ্ঞেস করলাম এতগুলো চকলেট কার জন্য? বললো বারে আমার ছোটো ননদের জন্য। তখন আমার ছোটো বোনটা সাথেই ছিল, আমার ছোটো বোনটা ধরে গিয়ে ঝুমকাকে ধরলো। ঝুমকা আমার ছোটো বোন সোজা বাসায় চলে গেল। আমি চিন্তা করলাম বাসায় যেহেতু গেস্ট আসছে, তো আজকে আর ভার্সিটিতে না যাই। বৃষ্টির দিন ছিল, বৃষ্টি আসলো, একেবারে ঝুমুর ঝুমুর বৃষ্টি। আমাদের বাসাটার প্রসঙ্গে একটুখানি বলে রাখি, আমাদের বাসাটা ছিল একটা ফরেস্ট এরিয়াতে। বনানীতে যারা গিয়েছেন তারা হয়তো জানেন, মূল ডিটেলসটা না বলি, কিছুটা হচ্ছে বনাঞ্চিত জায়গাটা। তো ওখানে হচ্ছে আমাদের বাসাটা ছিল, চারদিকে মোটামুটি অনেক ভালো গাছগাছালি ছিল, সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক চমৎকার ছিল। যদিও এখন আর আগের মতো এরকম গাছগাছালিগুলো নেই। যাই হোক, অনেকদিন পরে হচ্ছে ভার্সিটিতে না গিয়ে এবং ঝুমকা আমাদের বাসায়, মাকে বললাম মা স্পেশাল কিছু রান্না করো। মা অনেক মজার সুস্বাদু খাবারগুলো রান্না করলো এবং আমরা দুপুরে সবাই মজা করে খাবার খেলাম। খাবার খেয়ে আমার ছোটো বোন আর ঝুমকা ছাদের উপরে ভিজতে গেল। আমার একটু ইচ্ছা জাগলো যে আমিও আজকে ছাদের উপর ভিজতে যাব। আমিও ছাদে ভিজতে গেলাম। এর বৃষ্টির পানিগুলো যেন আমার হৃদয়টা কেড়ে নিল। আমার ছোটো বোন এবং ঝুমকার গায়ে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে, আমার দেখে অসম্ভব ভালো লাগতেছে। একটা পর্যায়ে আমি আমার ছোটো বোনকে চোখ দিয়ে ইশারা দিলাম, আমি তাকে ইশারা দিয়ে বুঝালাম যে তুই নিচে চলে যা। যখন ইশারা দিলাম তখন সে নিচে চলে গেল। যখন ঝুমকা চলে যাচ্ছিল তখন আমি ঝুমকার হাতটা চেপে ধরলাম। আমি বললাম বৃষ্টি তো এখনও থেমে যায়নি, তো তুমি কেন চলে যাচ্ছ? বলে কেন, ও যে চলে গেল। আমি বলি ও চলে যাক, ও গিয়ে আমি তো আছি। আমাদের বাসার ছাদের যে গেটটা ছিল, আমি ওই গেটটা লাগিয়ে দিই। অ্যান্ড গেটটা লাগিয়ে অসম্ভবভাবে ঝুমকাকে জড়িয়ে ধরি। বৃষ্টির প্রাণীর মাঝে আমি ঝুমকাকে অনেক অনেক আদর করি। আমি তাকে এই পর্যন্ত কিন্তু ভালোবাসি বলিনি, বাট অনেক বেশি ভালোবাসাবাসি করে ফেলেছি। অনেক আদর করার পরে আমি নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে করি যে হায় হায়, আমি যাকে ভালোবাসি বলি নাই তাকে এত আদর করে ফেললাম। আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ছোট মনে হচ্ছে। যাই হোক, বিকেলবেলা ঝুমকা হচ্ছে ড্রেস চেঞ্জ করে আমার বরাবর ড্রেস পরে আমাদের বাসা থেকে চলে গেল। এভাবে যেতে যেতে বেশ কয়েকদিন যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি আসলে কাজগুলো ঠিক করতেছি না, আমি ওর কাছ থেকে একটু দূরে সরে আছি। আমি আগের মতো ওর সাথে কথা বলি না, বা আগে যতটা দুষ্টমি করতাম অতটা করি না। এখন আমি দেখতেছি আমি ওর প্রতি যতটা আগে উইক ছিলাম, ও আমার প্রতি এখন তার চেয়ে অনেক বেশি উইক। আমি একদিন ভার্সিটিতে না গেলে আমাকে ফোন দিয়ে জ্বালায়, অনেক বেশি প্রশ্ন করে যে কেন আসলা না, কেন তোমাকে দেখলাম না, অনেক মন খারাপ করে। এরকম করে যেতে যেতে বেশ কয়েকদিন যাওয়ার পরে একদিন ঝুমকা নিজে আমাকে বলতেছে, তোমার কি একটা কথা মনে আছে সাব্বির? আমি বললাম হ্যাঁ, কী বলো তো? বলে তোমাদের বাসার সাথে বৃষ্টির দিনে তুমি আমার সাথে কী করেছো? আমি বললাম আমি বাসা থেকে মদ খেয়ে গেছিলাম, আমার মাথা ঠিক ছিল না। তো বলে মদ খেয়ে গেলে কি আর মানুষ ইশারা দিয়ে তার ছোটো বোনকে ছাদ থেকে বাসায় পাঠিয়ে দেয়? তখন আমি একটু লজ্জা নিয়ে বললাম যে যা যা হয়েছে তুমি সব কিছু ভুলে যাও, আমি আসলে দুষ্টমি করেছি। তখন সে আমার হাতটা ধরে বলতেছে, সাব্বির তোমার কাছে হয়তো এটা দুষ্টমি ছিল, কিন্তু বিশ্বাস করো আমার কাছে এটা না মোটেও দুষ্টমি ছিল না। আমি না তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আমি চাইলেও আমার মন থেকে তোমায় কখনো সরাতে পারবো না। আমি বললাম তোমার সাথে আমার দুষ্টুমি হয়েছে একদিন, আর একদিনে এত কিছু। ও আমাকে বলে যে ভালোবাসা হয় সেটা এক দেখায় হয়, আর যে ভালোবাসা হয় না সেটা একই ছাদের নিচে 20 বছর থাকার পরেও হয় না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সাব্বির, আর আমি আশা করব তুমি আমার ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করবা না। প্লিজ তুমি আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নাও। তার সাথে সেদিন আমি অনেক কথা বলে বাসায় চলে আসি। রাতের বেলায় সে আমাকে ফোন দিয়ে বলে, সাব্বির আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আমি তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তুমি কি রাখবা? আমি বলি হ্যাঁ বলো, কী রিকোয়েস্ট? বলে তুমি এখন আমার বাসায় একটু আসবা। আচ্ছা আমি একটু বলে রাখি,
বনানীতেই কিন্তু ওদের বাসা ছিল। আমাদের বাসার এরিয়া না, আমাদের বাসা থেকে একটু দূরে, বাট বনানীর ভিতরেই। কিন্তু ওর বাবা ছিল একজন হচ্ছে বাংলাদেশের অনেক বড় পুলিশ কর্মকর্তা, এবং ওর মা ছিল একজন কলেজ টিচার। ওরা হচ্ছে 2 ভাই এবং 1 বোন ছিল। ওর ভাই দুটোই ওর ছোট ছিল। তো আমাকে বললো যে আব্বা আম্মা হচ্ছে আমার এক আন্টির বিয়েতে গেছে, তুমি যদি এখন আমাদের বাসায় আসো আমি খুব খুশি হব। আমি বললাম হুট করে বাসায় কেন ইনভাইট করতেছো? পরে বলতেছে আসো না। তো আমি বললাম যে বাসায় কে কে আছে? পরে বললাম আমার ছোটো 2টা ভাই আছে আর আমি আছি। আমি বললাম ছোটো ভাইগুলো দেখলে কিছু মনে করবে না? তো বলতেছে না, ওরা তো ওদের রুমেই থাকবে, ওরা দেখবে না, ওরা অলরেডি ঘুমিয়ে গেছে। রাত তখন আনুমানিক প্রায় 12টার মতো বাজে। তো আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আমার হুন্ডা ছিল, আমি আমার হুন্ডা করে ওদের বাসার সামনে গেলাম। অ্যান্ড বাসার সামনে যাওয়ার পর আমি খুব বেশি সারপ্রাইজ হয়ে গেলাম যে বাসার সামনে দারোয়ান নাই। আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আজকে বাসার সামনে দারোয়ান রাখো নাই? ও বলে চোর তো ঘরে ঢুকবে, দারোয়ান থাকলে কি করে হবে, তাই দারোয়ানকে সরিয়ে দিয়েছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। তখন আমি হুট করে উপরে যাই, উপরে গিয়ে বলি যে দারোয়ান কোথায় গেল? তো বলে ফোন করে দারোয়ানকে পাঠিয়েছি কার্ড আনার জন্য। আমি বলি রাত 12:30 বাজে তুমি মোবাইল কার্ডের জন্য দারোয়ানকে পাঠাইছো? ও বলে আমি তো জানি দারোয়ান কার্ড পাবে না, কিন্তু ওই মহল্লাটা ঘুরে আসুক আর এরই মাঝে তুমি চলে আসবা, এই জন্যই পাঠাইছি। যাই হোক, আমি তার রুমে গেলাম। অ্যান্ড রুমে যাওয়ার পর হচ্ছে ও আমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে। অ্যান্ড ওই খাবারগুলো ও ওর রুমে রেখে দিয়েছে। আমি যাওয়ার পর প্রত্যেকটা আমার সামনে পরিবেশন করলো। আমি মিথ্যে বলবো না যে পেট ভরে খেয়েছি, এবং দুজন মিলে অনেক রোমান্টিক সময় কাটিয়েছি। রাত তখন আনুমানিক প্রায় 2টার মতো বাজে। তখন দুজনের মাঝে একটা অন্যরকম উত্তেজনা কাজ করতে থাকে। আমি চেষ্টা করি ওর কাছ থেকে আমার নিজেকে যতটুকু পারি হাইড করে রাখার জন্য, বাট আমি একটা পুরুষ মানুষ আর একটা যুবক ছেলে ও একটা যুবতী মেয়ে, শত চেষ্টা করার পরেও আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারি না। মনের অজান্তে আমাদের মাঝে দৈহিক সম্পর্কটা হয়ে গেছে। আর এই সম্পর্কটা হয়ে যাওয়ার পরে আমি এতটা কষ্ট পাইলাম যে আমার খুব ইচ্ছে ছিল আমি যাকে বিয়ে করব, অ্যান্ড তার সাথে আমি আমার বাসর ঘরটা খুব সুন্দর করে সাজাবো। আমি নিজে ফুল দিয়ে অনেক সুন্দর করে আমার বাসর ঘরটা সাজিয়ে আমি আমার ভালোবাসার মানুষটার সাথে বাসর করব। কিন্তু এরকম কোনো কিছুই হলো না, হুট করে একটা বাসর হয়ে গেল। এটার জন্য আমার নিজের মনে একটু কষ্ট জাগলো। সকালে ইমাম সাহেব ফজর আজান দেওয়ার সাথে সাথে আমি ওর ওয়াশরুমে ঢুকে গোসল করে সোজা বাসায় চলে আসি। বাসা আসার পর থেকে আমি আর ঘুমাইতে পারি না, কারণ ওখানে আমার ঘুম হয়নি, সারা রাতে জেগেছিলাম। কোনো কিছু না বলে বাসায় এসে চুপটি করে ঘুমিয়ে গেলাম। দুপুর প্রায় 12:30টার দিকে আমার ঘুম ভাঙে। অ্যান্ড ঘুম ভাঙার পরে মা তো অনেক ভোকাঝোকা, নামাজ নাই, পড়াশোনা নাই, কিছু নাই, রাতভর ঘুমিয়েছি। আমি তখন মাকে জড়িয়ে ধরে বললাম যে মা, আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসি, এই মানুষটাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারছি না। তখন আমার মা বলে কোন মানুষ, হুট করে এমন কথা বলতেছো? আমি বলি মা, তোমার কি মনে আছে ঝুমকা নামের একটা মেয়ে আমাদের বাসায় আসছিল সেদিন? তুমি অনেক মজার রান্না করেছিলা, আমার ছোটো বোনের সাথে অনেক সময় ওয়েস্ট করেছে। পরে বলতেছে হ্যাঁ হ্যাঁ, ওই যে মুখ বড় করে মেয়েটা, একটু শ্যামবরণ। আমি বললাম হ্যাঁ হ্যাঁ। তো মা বলে কেন, এই মেয়েটাকে তোর পছন্দ হয়? আমি বলি শুধু পছন্দ না মা, আমি তাকে অনেক ভালোবাসি। আমি চিন্তা করলাম যে ওর সাথে যেহেতু আমার এই অনৈতিক কাজটা হয়ে গেছে, আমি ওকে পারিবারিকভাবে বিয়ে করে ফেলবো। তখন আমি মাকে বলি, অ্যান্ড মা ইন দ্য মিন টাইম আমার বাবাকে বলেন। বাবা বলে সাব্বির যেটা পছন্দ করবে এটার বাইরে আমাদের কোনো কথা নাই। সাব্বির যদি মেয়েটাকে পছন্দ করে আর ভালোবাসে তাহলে আমরা সেটা এক কথায় রাজি। সাব্বিরকে বলো যে মেয়েটার বাবা মায়ের সাথে আমাদের যোগাযোগ করাই দেওয়ার জন্য। ওই দিন ভার্সিটিতে যাওয়ার পরে আমি হচ্ছে আমার ভালোবাসার মানুষ ঝুমকা বলতেছি, ঝুমকা একটা স্পেশাল গুড নিউজ আছে। ও বলে কিসের গুড নিউজ? আমি বললাম যে তুমি একটু বাইরে আসো, আমি বলতেছি। তো সে হচ্ছে আমাদের কলেজের এদিকে একটা সুন্দর এরিয়া আছে, ওখানে আসে। এটা আসার পর আমি তাকে বলি যে আমার আব্বা আম্মার সাথে কথা হয়েছে, আমি তাদেরকে তোমার কথা বলে ফেলেছি এবং তারা ভীষণ রাজি হয়েছে। ও আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকায় বলতেছে এইটা কি বলো? আমি বলি হ্যাঁ ওমা, তুমি আমাকে ভালোবাসো, এটাকে আমি তাদেরকে জানাবো না? তো বলে জানাতে পারো ঠিক আছে, কিন্তু মাত্র একদিন রিলেশন হলো না, 2 দিন গেল না, তুমি হুট করে পরিবারকে জানাই দিলা। আমি বলি রিলেশন হলো না, 2 দিন গেল না, সেটা ঠিক আছে, কিন্তু তারই মাঝে আমাদের কী হয়ে গেছে সেটা তো তুমি জানো। ও আমার দিকে তাকায় বলে এটা এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে এটা করেছি বলে বিয়ে করতে হবে? আমি তখন ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি বলতেছি যে তুমি এগুলো কী বলতেছো, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কেন? আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, আমার পরিবার মেনে নিয়েছে, সো এটা তো তোমার খুশি হওয়ার কথা। অ্যান্ড তুমি আমাকে সাদর আমন্ত্রণ জানানোর কথা যে ঠিক আছে তোমার পরিবারের সাথে আমাকে ইনভাইট করাই দেওয়ার কথা, আমাকে মিট করাই দেওয়ার কথা, এবং আমার পরিবারকে তোমার বাসায় ইনভাইট করার কথা। এটা না বলে তুমি এরকম কথা কেন বলতেছো? আমাকে হুট করেই বলে যে সাব্বির, তোমাকে খুব ক্লিয়ার করে একটা কথা বলি, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত বিয়ে করতে পারবো না, যত যাই হোক।
মনের অজান্তে তখন আমার চোখে জল এসে গেল যে মানুষটাকে আমি এত ভালোবাসি। আমি তারা বললাম যে তুমি গ্র্যাজুয়েশন করবা, আমিও তো পড়াশোনা করব, তুমি বিয়ে করার পরে পড়াশোনা করবা, তাতে কী হয়েছে? ও আমাকে বলে যে না, বিয়ের পরে পড়াশোনা করা আমার পক্ষে সম্ভব না। আমি বললাম তাহলে তুমি কি বলতে চাও? ও আমাকে বলতে চায় যে আমি এই রিলেশনটা এভাবে কন্টিনিউ করতে পারবো না। আমি বলি তুমি কিভাবে কন্টিনিউ করতে চাও? ও আমাকে বলে আমি বিয়ে করবো না, বাট তোমার সাথে রিলেশন রাখবো, বিয়ের যখন সময় হবে তখন আমি বিয়ে করব। তখন আমার বুকের ভিতর এক ধরনের কষ্ট অনুভব হতে থাকে। তার সাথে কোনো কথা না বলে আমি সরাসরি বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি চিন্তা করতে থাকি যে আমার সাথে এটা কী ঘটলো, এবং আব্বা আম্মা যথারীতি হচ্ছে বারবার আমাকে ওর কথা জিজ্ঞেস করে যে মেয়েটার সাথে কথা বলেছিস, মেয়েটা কোথায় আছে, মেয়েটা কেমন আছে, কী বলছে। এরকম হাজার রকম প্রশ্ন যখন আব্বা আম্মা আমাকে করতে থাকে, তখন আমি তাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারি না। আর আমি চিন্তা করতে থাকি, আল্লাহ, বাবা মা না জানি হুটহাট করে আমাকে খারাপ কিছু ভাবতে শুরু করে, আমি তো ওর কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পাই না, সো আমি আমার বাবা মাকে কী বলবো। এভাবে যেতে যেতে বেশ কয়েকদিন চলে গেল। অ্যান্ড আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতেছি, সেটা হচ্ছে ঝুমা আগে আমার সাথে যতটা কথা বলতো, আগে আমাকে যতটা সময় দিত, ওই বিয়ের ঝুমকা ওই বিয়ের প্রস্তাবটা দেওয়ার পর থেকে তখন থেকে সে আমার সাথে অনেকটা সরে গেল, মানে অনেকটা দূরে সরে গেল। বাট আমি বুঝতেছি না যে কেন এমনটা হচ্ছে। আমি যতই চেষ্টা করি তার সাথে কথা বলার জন্য, সে আমার সাথে দেখা গেল কি আমি 10টা কল দিলেও আমার একটা কল রিসিভ করে। আমি যদি তার সামনে পড়ি তাহলে হ্যাঁ হ্যালো সাব্বির, কী অবস্থা, হোয়াটসঅ্যাপ, ভালো আছো, ওকে আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, এটা বলেও আমার কাছ থেকে পাশ কেটে চলে যায়। এভাবে যেতে যেতে বেশ কয়েকদিন কেটে গেল, বাট আমি কোনোভাবেই তার সাথে নিজেকে মিশিয়ে নিতে পারতেছি না, তার সাথে নিজেকে ক্লোজ করতে পারতেছি না। আমি বুঝতে পারতেছি না যে বিয়ের কথা শোনার পর থেকে ও এমন কেন হয়ে গেল। এভাবে আমার মনে এক পৃথিবী কষ্ট জাগে। আমি কি করি, চিন্তা করতে থাকি যে এরই মাঝে হয়তো এনাদের কোনো রিজন আছে। আচ্ছা, এরই মাঝে আমার একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে বাবলু। আমি বাবলুকে আমার ব্যাপারগুলো খুলে বলি। বাবলু আমাদের ভার্সিটিতেই পড়ে। তখন বাবলু আমাকে বলে যে তুই মেয়েটা সম্বন্ধে একটু ভালো করে ইনকোয়ারি কর, যে বিয়ের করা মানে প্রেমের পরে বিয়ে করার কথা বললে সব মেয়ে রাজি হয়ে যাওয়ার কথা। আর তোর পরিবার এত বড় লোক একটা পরিবার, তুই এত রিচ ফ্যামিলির একটা সন্তান, এবং তুই দেখতে তুই স্মার্ট সুন্দর, তাহলে ঝুমকা রাজি কেন হবে না? দ্যাট ইজ হ্যাভ রিজন আমার কাছে মনে হচ্ছে, তুই একটু ভালো করে জাস্টিফাই কর। এরপর থেকে আমি একটু জাস্টিফাই করতে থাকি যে আসলে কেন এগুলো করে। আমি একদিন ইচ্ছে করে বিকেলবেলা কোনো কারণ ছাড়ে ওদের বাসার সামনে যাই। অ্যান্ড বাসার সামনে গিয়ে আমি দেখতে পাই অনেকগুলো ছেলে ওদের বাসার সামনে বসে বসে আছে, এবং আমি অনেক দূরে ছিলাম যার জন্য দেখতে পাই ওরা হচ্ছে 3তলায় থাকতো। ঝুমকা মানে 3তলাতে বসে বসে বিকেলবেলা কী জানি চা অর সামথিং খাচ্ছে, অ্যান্ড ছেলেগুলো নিচে দাঁড়ায় ওর দিকে দেখতেছে। ও ছেলেগুলোর দিকে হাত উঠাচ্ছে এবং ছেলেগুলো ওর দিকে হাত উঠাচ্ছে। ব্যাপারটা দেখে আমার কাছে খুব বেশি কষ্ট লাগলো। আমি কিছুই বুঝতেছি না এটা কেন হবে। তো ভাবলাম যাই হোক, এলাকার হয়তো ফ্রেন্ড হতে পারে, এটা ভেবে ওই দিন তো গেল। অ্যান্ড এর পরের দিন আমি আবারও ওর বাসার সামনে যাই। অ্যান্ড এবার বাসার সামনে গিয়ে যেটা দেখতে পাই যে ঝুমকাও ওখানে নাই, অ্যান্ড হচ্ছে মানে ওই ছেলেগুলো এখানে নাই। তো আমি ঝুমকাকে কল দিলাম, ঝুবি তুমি কোথায়? ও বলে আমি একটু মার্কেটে আসছি। আমি বলি মার্কেটে কেন? তো বলতেছে একটু কেনাকাটা করতে হবে। আমি বলি কার সাথে আসছো? তো বলে আব্বু আম্মু হচ্ছে ছোটো ভাইয়ের সাথে আসছে। তো আমি বললাম যে কই, তুমি তো আমাকে ফোন করে এটা আগে বললো না। ও বলে ওরে বাবারে, আগে বলিনি তো কী হয়েছে, আমি তো পরিবারের সাথে আসছি, তাই না, অন্য কারোর সাথে আসি নাই। তাই আমি বলি বাসায় কখন ফিরবা? ও বলতেছে যে একটু পরেই ফিরবো। ওর সাথে কথা বলতে বলতে আমি দেখতেছি ওর বাবা বাসা থেকে বেরোচ্ছে এবং সাথে ওর ছোট ভাইটা। আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ ও আমাকে বললো যে ওর বাবা আর ছোটো ভাইয়ের সাথে বাইরে গেছে। তাহলে ও কার সাথে বাইরে গেল? আমার মাথায় এই টেনশনটা চলে আসলো। আমি ওর বাসা থেকে আর যাচ্ছি না, ওর গেটের সামনে দাঁড়ায় আছি। ও আমাকে বলতেছে ফিরতে কিছুক্ষণ লাগবে, বাট আমি ওকে বারবার কল দিচ্ছি বলে একটা সময় ও মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। ও যখন মোবাইল ফোনটা বন্ধ করে দেয় তখন আমি চিন্তা করতে থাকি যে আল্লাহ, মোবাইল ফোন কেন বন্ধ করে দিল। তারই বেশ কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি একটা হুন্ডা করে একটা ছেলের হুন্ডার পিছনে বসে ও আসতেছে এবং এসে ওর বাসার সামনে নামলো। নামার পরে দৃশ্যটা আমি দেখলাম। দেখার পরে আমি ওর বাসা থেকে খুব দূরে ছিলাম না, কাছেই ছিলাম। ও হুন্ডা থেকে নেমে যখন ছেলেটাকে বিদায় করলো, অ্যান্ড বিদায় করার সাথে ছেলেটাকে হ্যান্ডশেক করে গালের সাথে গাল মিলিয়ে যখন ছেলেটাকে বিদায় করে দিল, তখনই ও হঠাৎ করে আমার চোখে চোখ পড়ে গেল। আমি ওর বাসা থেকে খুব দূরে ছিলাম না, খুব কাছেই ছিলাম, যার জন্য আমার চোখে চোখ পড়ে গেল। মনের অজান্তে আমার চোখ দুটো তখন জলে ভিজে গেলো যে মানুষটাকে আমি এত ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটা কেন এতটা খারাপ হতে পারে। আমার দিকে তাকিয়ে থাকার পর ও কী করলো, কোনো কথা না বলে মুখটা কালো করে সোজা বাসায় ঢুকে গেল। যখন বাসায় ঢুকে গেল আমি তখন আমার বাসায় চলে আসলাম। আসার পর ওকে কল দিচ্ছে, বাট সারা রাত ওর মোবাইল ফোনটা বন্ধ। অ্যান্ড পরের দিন যখন ভার্সিটিতে আসলো, ভার্সিটিতে আসার পরে আমি ওকে হচ্ছে ভার্সিটির গেটে, ও যখন গেটে ঢুকতেছি ঠিক ওই সময় হচ্ছে আমাকে জিজ্ঞেস করি, ঝুমকা কালকে যে ছেলেটার সাথে তুমি
হুন্ডা করে আসছিলে সেই ছেলেটাকে। আমাকে বলে সেটা জানা কি খুব বেশি দরকার। আমি বললাম আমার খুব বেশি দরকার সেটা জানা কি, ছেলেটাকে আমাকে বলো। তো বলতেছে বলবো, সময় হলো বলবো। আমি বলি আমার এখন সময় হয়েছে, তুমি আমাকে এখনই বলবা। ও আমাকে বলে যে প্লিজ বাড়াবাড়ি করবা না, যখন বলার সময় হবে আমি তখনই বলবো। আমি বলি আমি এখনই শুনতে চাই, ইটস রাইট নাও, তুমি আমাকে বলবা যে কী হয়েছে। তখনও আমার সাথে জোরাজোরি করতে থাকে, আমার যেতে থাকে, বাট আমি ওকে সামনে দাঁড়ায় থেকে ওকে বাধা দিই। আমাকে বলে শুনলে কি খুব খুশি হবা? আমি বলি আমি খুব খুশি হব। তখন আমাকে বলে যে এটা হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড। আমি তখন তাকে বলি যে এটা তোমার এক্স বয়ফ্রেন্ড, দ্যাটস অল রাইট। এক্স বয়ফ্রেন্ড মিনস হচ্ছে এক্স, সে তোমার জীবন থেকে চলে গেছে, কিন্তু গতকালকে কেন তুমি তার সাথে বাইকে করে আসছো? তো বলে দেখো আমার সাথে, ও আমার এক্স বয়ফ্রেন্ড, আর ওর সাথে আমার আগে রিলেশন ছিল আরও 3 বছর আগে। তো ও ইদানিং দৌড়িয়ে হচ্ছে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে। ওর হচ্ছে মানে ও আমার সাথে ফ্রেন্ডলি একটা সম্পর্ক রাখতে চাচ্ছে। আমি বললাম যে ফ্রেন্ডলি একটা সম্পর্ক রাখতে চাচ্ছে মানে? ও বলে যে আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাচ্ছে, মানে অ্যাজ এ আমার ফ্রেন্ড হিসেবে আমার সাথে থাকতে চাচ্ছে। তাই আমি বললাম যে অ্যাজ এ ফ্রেন্ড হলে কীভাবে তুমি তার সাথে গালে গাল মিলাও এবং হ্যান্ডশিপ করো, তার সাথে একই হুন্ডা করে আসো? তো আমাকে বলে যে নোংরা তোমার মন মানসিকতা, তুমি তোমার মন মানসিকতাগুলো চেঞ্জ করো, দেন লাইফে অনেক ভালো কিছু করতে পারবা। এটা বলে আমাকে ধাক্কা দিয়েও ভার্সিটির ভিতরে ঢুকে যাওয়ার পরে রাতের বেলায় আমি ভার্সিটিতে আর ক্লাস করি না, আমি বাসায় চলে আসি। অ্যান্ড আমাকে রাতে অনেকগুলো কল দেয়। আমি ওর মানে একদম বিরক্ত ওর কলটা রিসিভ করি। অ্যান্ড ও কল দিয়ে আমার কাছে মানে খুবই কান্নাকাটি করে বলে যে দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকমটি করবো না, আর আমি আর কখনো কোনো ছেলের সাথে বাইরে যাব না, আমি আমার কোনো ছেলে ফ্রেন্ড রাখবো না। এই ব্যাপারগুলো বলতে আমি খুব খেয়াল করি, মানে বুঝতেছি না যে মানে এরকমটা কেন হচ্ছে, ও কেন এগুলো করতেছে। তো আমি বললাম যে তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, ইভেন আমার পরিবার পর্যন্ত তোমার সম্বন্ধে সব কিছু জানে। এত কিছু হয়ে যাবার পরেও কেন তুমি একটা ছেলের সাথে বাইকে করে ঘুরতে যাবা? আর এটার জন্য যে আমি কতটা ছোট হয়ে যাচ্ছি এটা কি তোমার একটাবার মনে হয় না? ও আমাকে বলে যা হবার তা হয়ে গেছে, প্লিজ তোমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমনটি করবো না। সেদিন আমি তার সাথে প্রায় 2 ঘন্টার মতো ফোনে কথা বলে ফোন লাইনটা কেটে আমি চুপটি করে তাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে যায়। অ্যান্ড পরের দিন সকালবেলা আমি চিন্তা করতে থাকি যে আমি ভার্সিটিতে যাব। ভার্সিটিতে যাওয়ার পর তার সাথে আমার দেখা হয় এবং দুজনের মাঝে অনেক বেশি প্রেম ভালোবাসা আদান প্রদান হয়। এভাবে প্রায় 5-6 দিন কেটে যায়। 5-6 দিন কেটে যাওয়ার পরে আমি চিন্তা করতে থাকি যে না, আমি হচ্ছে যেই ছেলেটা, আমি হচ্ছে ওর বাসার সামনে আবারও যাব। অ্যান্ড আমি আসলে সেদিন কোনো কারণে ওর বাসার সামনে যাই না। আমার চিন্তা ভাবনা হচ্ছে বিকেলবেলা আমি দেখি যে ও বারান্দায় বসে থাকে। অ্যান্ড আমার টার্গেট হচ্ছে ও যখন বারান্দায় বসে থাকবে আমি ওকে ইশারা দিকে তাকে একটা সারপ্রাইজ দিব, আর হচ্ছে বিকেলবেলা তাকে নিয়ে একটু ঘুরতে যাব। এই চিন্তা ভাবনা করে তাকে ফোন না করে আমি তার বাসার সামনে যাই। অ্যান্ড বাসার সামনে যাওয়ার পর আমি সেম প্রবলেমটাই দেখতে পাই যে অনেকগুলো ছেলে বাসার সামনে বসে আছে, ও বারান্দায় বসে মানে কাফে করে কি জানি খাচ্ছে। তখন আমার কাছে খুব বেশি কষ্ট লাগে যে কেন বারবার এই ঘটনাগুলো ঘটবে। একটা জিনিস আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না যে আমি কীভাবে কী করব। আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। অ্যান্ড আমি হচ্ছে বাট আমার একটা লাকি যে আমি ওখানে হঠাৎ করে আমার একটা পরিচিত মানুষকে ছেলেগুলোর মাঝে দেখতে পাই, যার নাম হচ্ছে শুভর ব্যাপারে আমি একটু বলে রাখি। শুভ হচ্ছে আমাদের এলাকাতে ডিস কানেকশন দেয়, মানে ডিসের লাইন দেয়। তো যার জন্য আমি ওকে খুব ভালোভাবে চেনে। আমি দূর থেকে খেয়াল করে দেখলাম যেটা শুভ হতে পারে। তো আমি যদি এখন ছেলেগুলোর সামনে যাই তখন হয়তো ঝুমকা আমাকে দেখে ফেলবে, যার জন্য আমি কী করি দাঁড়ায় থাকি। যখন ঝুমকা ভিতরে ঢুকে যায় তখন আমি দৌড়ে হচ্ছে ওদের সামনে যাই। ওদের সামনে গিয়ে শুভকে ডাক দিই। শুভ আমার দিকে তাকায়। শুভ বলে কী রে সাব্বির, কী অবস্থা? আমি বললাম হ্যাঁ ভালো আছি দোস্ত, ভালো আছিস? তো বললো অনেক ভালো আছি। আমি বলি তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, একটু সাইডে আয়। তো আমাকে বলে কী কথা বল? আমি বললাম ওটা সাইডে আয় না। তো আমি বললাম সাইডে গেলাম। সাইডে যাওয়ার পর আমি জিজ্ঞেস করতেছি যে বন্ধু আমি তোকে একটা পার্সোনাল ব্যাপারে কিছু প্রশ্ন করবো, তুই কিছু মনে করিস না? ও আমাকে বলে হ্যাঁ বল না, কী বলবি? আমি বললাম তোরা এখানে কেন দাঁড়িয়ে থাকিস, একটা কথা বলতো, সবসময় এখানে বিকেলবেলা ম্যাক্সিমাম সময় দেখি এখানে বসে থাকিস। তো আমাকে বলে যে বন্ধু এখানে একটা পাখি দেখি। আমি বলি পাখি মানে কী পাখি? বলে ওখানে উপরে একটা পাখি থাকে। আমি বলি মানে পাখিটার নাম কি ঝুমকা? এটা বলার পর আমার দিকে খুব মানে ভয়ঙ্কর নজরে তাকিয়েছে। ঝুমকা এটা তুই কীভাবে জানিস? আমি বলি এটা তো ঝুমকা তাই না? ও বলে হ্যাঁ এটা ঝুমকা। আমি বলি
আহ, ঝুমকাকে মানে ও আমাকে তখন আমাকে বলে যে তুই কীভাবে চিনিস। আমি বললাম ঝুমকা আর আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করি। আমার দিকে অপলক নয় তাকায় বলতেছে ওরে আল্লাহ, তাহলে তো তুই অনেক বেশি ইন্টেলিজেন্ট, একটা মালের সাথে স্টাডি করিস। ও যখন এইভাবে খারাপ সম্বোধন ঝুমকাকে করলো, আমি তখন একটু মানে একটু লাইক মুখটা কালো করে ওকে বলতেছি যে আমি কি একটু ঝুমকা সম্বন্ধে তোর কাছ থেকে ডিটেলস জানতে পারি। ও আমাকে বললো তুই সাথে পড়াশোনা করিস ভার্সিটিতে, তুই জানিস না। আমি বলি তুই যদি একটু বলিস আমি খুব খুশি হব। তখন আমাকে বলতেছে আয় তাহলে বসে বসে বলি। যখন বসলাম ও বলে যে ঝুমকা হচ্ছে আমাদের এলাকার সবার মানে খিদা নিবারণ করার খাদ্য। আমি তখন জিজ্ঞেস করতেছি খিদা নিবারণ করার খাদ্য মানে আমি ব্যাপারটা আসলে বুঝতেছি না, তুই আমাকে যদি বন্ধু একটু ক্লিয়ার করে বলতিস। তো আমাকে বলে যে মেয়েটা আসলে যথেষ্ট খারাপ একটা মেয়ে। আমাদের একটা বড় ভাইকে বিয়ে করছে। তো এরপরে হচ্ছে বিয়ে হবার পরে মেয়েটা হচ্ছে ওই বড় ভাইয়ের কাছ থেকে ডিভোর্স নিয়ে নিছে। অ্যান্ড ডিভোর্স নিয়ে নেওয়ার পরে এলাকার সবগুলো ছেলেকে ঘোরাচ্ছে এবং যাকে যাকে পছন্দ হচ্ছে তাকে ওর বাবা মা ম্যাক্সিমাম সময় বাসায় থাকে না। বাবা মা যখন বাসায় থাকে না তখন ছেলেগুলোকে বাসায় ডেকে নেয় এবং ডেকে নিয়ে তাদের সাথে ফিজিক্যালি কাজগুলো করে। মনের অজান্তে তখন আমার চোখ দুটো ঝলে পড়ে গেল। আমি কান্নার শব্দবিহীন চোখের পানিগুলো টপটপ করে পড়তেছে। তখন শুভ আমার মুখের দিকে তাকে বলতেছে আরে সাব্বির কান্না কেন করতেছিস। তখনও অনেকক্ষণ ধরে থেকে বলতেছে কেন তুই কি মেয়েটাকে ভালোবাসিস। আমি বলি শুধু ভালোবাসি না, আমি ওর মেয়েটাকে আমার জীবনের চেয়েও ভালোবাসি। তখন আমার শুভ আমাকে বলতেছে বন্ধু তোর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, আমি খুব বেশি পড়াশোনা করে অনেক শিক্ষিত না, কিন্তু তুই মানুষটা অনেক ভালো, অনেক সরল টাইপের একটা ছেলে। ব্যক্তিগতভাবে তোকে আমি খুব ভালো করে চিনি এবং তোর আব্বা এই এলাকার সবচেয়ে সুনামধন্য ব্যক্তি। তুই মেয়েটার সাথে সম্পর্কটা ব্রেকআপ কর, কারণ এই মেয়েটা ভালো না, খুবই খারাপ একটা মেয়ে। কারণ ওর সাথে যদি তুই থাকিস তোর জীবনটা শেষ হয়ে যাবে। আমি বলি এত বছর ধরে ওর সাথে আমার পরিচয়, আমি তো কখনো ওকে এইভাবে চিনতাম না। আমাকে বলে কলেজ বা ভার্সিটিতে গেলে ও পেরেস্তার মতো থাকে, ওর খারাপ দিকগুলো বুঝতে পারবে ওর এলাকাতে যখন আসবি। আমার কথা বাদ দে, তুই আমার সাথে আয়। এটা বলে ও আমাকে ওই ছেলেগুলোর কাছে নেওয়ার পরে আমি ওকে বলতেছি যে এখানে আমি কথা বলতে পারবো না, কারণ যে কোনো সময় ঝুমকা হয়তো বাসা থেকে বেরোবে। তখন ছেলেগুলোকে ডাক দিয়ে ওদের এরিয়া থেকে আরেকটু দূরে যায়, গিয়ে সবাইরে বলতেছে যে বন্ধু ওই যে খারাপ মেয়েটা, খারাপভাবে একটা সম্বোধন করে, এই নামটা আমি না বলি, যে ওই খারাপ মেয়েটা সম্বন্ধে তুই একটু ছেলেটাকে বল, ও আমার বন্ধু, নাম হচ্ছে সাব্বির। তখন সবাই বলতেছে মামা মাল কঠিন, এখানে 3টা ছেলেই নাকি ওর বাসায় গেছে এবং 3টা ছেলে আমি যখন বিশ্বাস করতেছেন, আমি একটা ছেলেকে বলতেছি যে ভাই আমি না ব্যাপারগুলো বিশ্বাস করতেছেন, আপনারা কেন এগুলো বলতেছেন। পরে বলতেছে আসেন আপনারা এক জায়গায় নিয়ে যায়। তখন আমাকে একটা জায়গায় নিয়ে যায় বলতে আমাকে একটা শপে নিয়ে যায়, অনেক বড় একটা সুপার মার্কেট। ওখানে নিয়ে যাওয়ার পরে ক্যাশে আমি দেখতে পাই যে সেই ছেলেটা বসে আছে, যে ছেলেটাকে ও গালে গাল মিলিয়ে সেদিন আমার সামনে যার হুন্ডা থেকে নেমেছিল। তখন ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করা হয়, সেটার নাম ছিল বাপ্পি। বলে যে বাপ্পি ভাইয়া দেখেন তো ওনাকে চিনতে পারেন কিনা। তো বলে না তো চিনি না। পরে বলতেছে যে এটা হচ্ছে আপনার এক্স ওয়াইফের প্রেজেন্ট বয়ফ্রেন্ড। তখন ছেলেটি একটু অট্ট হাসি দিয়ে বলে কি বলেন, বলে যে হ্যাঁ। তো আমাকে বলছে যে ভাইয়ার নাম কি, আমি বললাম যে সাব্বির। তো বলতেছে যে বাইরে আসি, তো উনি ক্যাশ থেকে বেরিয়ে এসে আমাকে বলতেছে যে কীভাবে কতদিন সম্পর্ক। আমি বললাম পরিচয়টা অনেক দিন ধরে, বাট সম্পর্কটা অল্প কয়েকদিন। পরে বলতেছে ভাই আমাকে বিয়ে করে আমাকে ডিভোর্স করছে। ডিভোর্স করার পরেও এখন আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে ওর বাসায় নিয়ে যায়। এই মেয়েটা আসলে মাগির চেয়েও খারাপ। কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে আমি ওখান থেকে ফিরে চলে আসি বাসায় এসে বালিশটাকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কাঁদি। আমি তো যখন আমার মনে প্রাণে ভালোবেসেছি। কান্না করতে করতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মা আমাকে বলতেছে যে তোর বরাপুর জন্মদিন আসতেছে, তোর বরাপুর জন্মদিনে ঝুমকাকে একটু আমাদের বাসায় আসতে বল। ঝুমকা থাকলে তোর অপর জন্মদিনের অনুষ্ঠানে আমরা ঝুমকার হাতে আংটি পরাই দিব। মায়ের কথাগুলো শুনতে আমার আবার এত কষ্ট হচ্ছিল, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেদিন ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে যাওয়ার পরে আমি আমার অনেকগুলো ছেলে ফ্রেন্ড নিয়ে ভার্সিটিতে বসে থাকা অবস্থায় ও কোত্থেকে জানি দৌড়ে আসছে। ঝুমকা এসে আমার বলতেছে যে হ্যালো সাব্বির, এটা বলে আমার হাতটা টাইনা ধরে মানে আমার গালের সাথে যখন গাল লাগায় তখন আমার ওই ছেলেটার কথা মনে হয় যার সাথে যাকে সে বিয়ে করেছিল।
আমি তখন আমার মানে হাতে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে ওকে ইচ্ছা মতো একটা চর মারি, অ্যান্ড চর মারার সাথে সাথে ও ঢুলে পড়ে যায়, অ্যান্ড ঢুলে পড়ে গিয়ে হচ্ছে দেওয়ালের সাথে ওর মাথাটা আঘাত খায়। আঘাত খাওয়া তোর মাথাটা প্রায় কিছুটা ফেটে যায়, রক্তের মতো বের হয় কিছুটা। তখন ও এখান থেকে উঠে এসে জুতা খুলে আমাকে সবার সামনে জুতা দিয়ে মারে। আমি ওর চুলের মুঠি ধরি, তখন হচ্ছে আমার বন্ধুবান্ধবরা অনেক কষ্ট করে আমাদেরকে ছুটানোর পরে আমাকে বলে যে তুই শান্ত, তুই বাসায় যা। আমার নামে হচ্ছে আমাদের ভিসির কাছে, আমাদের প্রশাসনের কাছে আমার নামে বিচার দেয়। বিচার দেওয়ার পরে এটা হচ্ছে মানে লাইক হচ্ছে প্রোটেস্ট ছিল, মানে অনেকের কাছে অনেকটা এটা মানে ওখানে দু একটা ছেলে ভিডিও করে রাখছিল, তো ভিডিওটা দেখালো। মারামারি কিন্তু অনেকক্ষণ হয়েছে, মানে কম না, প্রায় অনেকক্ষণ ধরে। তখন ওই ভার্সিটি থেকে আমাকে দোষারোপ দেখে আমাকে ভার্সিটি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আমি ভার্সিটি যখন বহিষ্কার হওয়ার পরে আমি বাসায় এসে মানে খুবই মানসিকভাবে ভেঙে পড়ি। এতটা ভেঙে পড়ি আমি আসলে বলে বোঝাইতে পারবো না। তারই মাঝে আমার হচ্ছে আরেকটা বন্ধু ছিল ভার্সিটিতে, যার নাম ছিল অমিতের কথা বলেছিলাম। অমিত একদিন আমাদের বাসায় এসে বলতেছে তুই তো এভাবে থাকলে মরে যাবে। আমি বলি আমি আসলে এভাবে থাকলে মরে যাব, আমাকে কিছু একটা করো না বন্ধু, আমি না এই কয়টা দিন একটু ভালো করে বাঁচতে চাই, আমাকে একটু বাঁচার ব্যবস্থা করে দে। তখন আমাকে বলতেছে যে তোকে আমি একটা দারুণ আইডিয়া দিতে পারি। আমি বলি কী ধরনের আইডিয়া? আমাকে বলে যে আমার কাছে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে নদী একটু খারাপ মেয়ে, খারাপ বলতে প্রস্টিটিউট, কিন্তু মেয়েটা অনেক ভালো, যত লম্বা ফর্সা, কিছুটা দেখতে তোর ওই ভালোবাসার মানুষ ঝুমকার মতো। তুই যদি বলিস আমি মেয়েটাকে একটা রাতের জন্য তোর জন্য এনে দিতে পারি। আমি তখন চিন্তা করতে আসি যে আমাকে কিছু একটা করতে হবে। আমি তখন বলি যে হ্যাঁ পাঠাই দে আমার বাসায়। আমাকে বলে বাসায় আসলে তো আঙ্কেল আন্টি বা তোর বোনেরা দেখে ফেলতে পারে, তুই একটা কাজ কর, তুই আমার বাসায় চল। আমি বললাম না, আমি তোর বাসায় যাবো না, তুই রাতে যখন আব্বা আম্মা এবং হচ্ছে আমার বোনেরা ঘুমায় যাবে, রাত 12টার দিকে নিয়ে আসবে, আমি রিসিভ করে নিয়ে যাব। রাত 12টার দিকে আমি হচ্ছে যথারীতি ওখানে দাঁড়ায় থাকি। আমার বন্ধু অমিত হচ্ছে নিয়ে আসে ওর হুন্ডা করে, নিয়ে আসার পরে আমি মেয়েটাকে আমার রুমে নিয়ে যাই। রুমে নিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না ভিউয়ার্স, আমি রুমে যাওয়ার পর মেয়েটাকে বলতেছি, মানে মেয়েটা যখন তার মুখটা খুললো আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা মেয়ে, মানে এই মেয়ের নখের সৌন্দর্যও কিন্তু ঝুমকা না, এত সুন্দর একটা মেয়ে খারাপ লাইনে কাজ করে। তখন আমি মেয়েটাকে বললাম যে দেখো আমি তোমার সাথে খারাপ কাজ করব না, আমার মনের ভিতরে এক পৃথিবী কষ্ট, আমি একটা মেয়েকে অনেক ভালোবেসেছি, আমার ভালোবাসার মানুষটা আমাকে এইভাবে কষ্ট দিয়েছে। রাত ভর এই মেয়েটাকে আমি আমার এই দুঃখের কথাগুলো বলি। রাত আনুমানিক যখন 3টার মতো বাজে তখন আমার শরীরে অনেক জ্বর আসে, মেয়েটা আমার মাথায় জলপট্টি দিয়ে দেয়। আমার শরীরটা অনেকক্ষণ ধরে মেসেজ করে, আমার কপালে চুমো দেয়, আমাকে প্রচুর পরিমাণ আমার শরীরটা মেসেজ করে। এবং হচ্ছে এভাবে যেতে যেতে একটা পর্যায়ে রাতের বেলা আমার চুলগুলো টেনে আমাকে যে কখন ঘুম পাড়ায় দেয় আমি বলতে পারবো না। ফজরের আজান দিয়ে দিয়েছে, ও আমার সাথে ঘুমিয়ে গেছে। ফজর আজানের পর আব্বা ফজর নামাজ পড়তে উঠছে, বাসায় সবাই উঠছে। এখন আমার ঘুম ভাঙছে, আমি মেয়েকে কীভাবে বের করব। আমি তাকে বলি যে ঠিক আছে এখান থেকে বের হওয়ার দরকার নেই, আপনি হচ্ছে আমার বাসায় থাকেন। আমি তারে আমার বাসায় লুকিয়ে রাখি, অ্যান্ড লুকিয়ে রেখে আমি তার সাথে সারাটাক্ষণ থাকি, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু তাকে দিই, এবং বাইরে থেকে তার জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসি। আমি যাওয়ার সময় দরজার মধ্যে তালা মেরে যাই এবং তালা খুলে তাকে কাপড় চোপড়গুলো দিই। এভাবে দিতে দিতে তার সাথে আমি প্রায় 2 দিনের মতো একই ঘরে 2 রাত 2 দিন বন্দি থাকি। আমি তাকে আর যেতে দেই না। রাত আসে, সে বলে সে চলে যাবে, আমি তাকে যেতে দেই না, কারণ আমার কাছে মনে হয় মানুষটা চলে গেলে আমি বড্ড একা হয়ে যাব। 2 দিনের মাঝে তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। আর জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, সে আমাকে বলে যে আমাকে প্রতি রাতের জন্য 5,000 টাকা দিতে হবে। আমি বলি প্রতি রাতের জন্য আমি তোমাকে 10,000 টাকা করে দিব, তাও তুমি যেও না। এমনিটা আমার সাথে আমার ঘরের ভিতরে 1 সপ্তাহ থাকে। 1 সপ্তাহ থাকার পর 1 সপ্তাহ পরে আমি তাকে একটা রিকোয়েস্ট করি। আমি বলি আমি যদি তোমাকে একটা রিকোয়েস্ট করি তুমি কি রাখবা? তখন তুমি করে সম্বোধন করি। তো বলে হ্যাঁ। ও আমাকে তুমি করে বলে যে হ্যাঁ বলো কি। আমি বলি তুমি না এই কাজটা ছেড়ে দাও। ও আমাকে বলে যে আমি আসলে এই কাজটা ছাড়তে পারবো না। আমি বলি কেন? ও বলে আমি ছোটোকাল থেকে না এই কাজটা করি, আমাকে মোটামুটি এলাকার সব মানুষরা জানে যে আমি এই খারাপ কাজে লিপ্ত। আমি তারা বললাম যে এটা তুমি কিভাবে বলতেছো, আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি তুমি এটা ছেড়ে দাও। আমাকে বলে যে ছেড়ে কীভাবে দিব, তুমি জানো যে আমার আম্মা অনেক অসুস্থ, প্রতি মাসে আমার আম্মার জন্য অনেক টাকা পয়সা লাগে। আমি বলি তোমার কোনো ভাই বোন নাই? বলে একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, সে তার বউ নিয়ে সেপারেট থাকে, আর বাবা হচ্ছে মারা গেছে।
আমি তার বললাম যে আমি যদি তোমার মায়ের দায়িত্বটা নিই তুমি কি এই লাইনটা ছেড়ে দিবা? ও আমার দিকে তাকিয়ে বলতেছে যদি আমার মায়ের অসুস্থের আমার মায়ের ট্রিটমেন্ট করান, যদি আমার মায়ের অসুস্থের টাকা পয়সাগুলো দাও তাহলে আমি এই কাজটা ছেড়ে দিব। আমি বলি মনে থাকবে তো নাকি মিথ্যে বলতেছো? আমাকে বলে যে হ্যাঁ সত্যি সত্যি বলতেছে, আমি ছেড়ে দিব। তখন আমি তাকে বলি যে ঠিক আছে, আজকের পর থেকে তোমার মায়ের যত ওষুধ লাগে সব কিছু আমি দিব, তোমার মায়ের সম্পূর্ণরূপী ট্রিটমেন্ট আমি করব, তুমি আর এই কাজটা করতে পারবা না। তখন আমাকে বলে যে ঠিক আছে, আমি এই লাইনটা এই কাজটা ছেড়ে দিব। এটা বলার পর এক সপ্তাহ আমার বাসায় থাকার পর আমি তাকে বিদায় দিই অ্যান্ড তার সাথে আমি কন্টিনিউ ফোনে কথা বলতে থাকি। কথা বলতে বলতে আমি প্রতি মাসে তার মায়ের জন্য টাকা পাঠাই। এতে যেতে যেতে প্রায় 3 মাস কেটে যায় অ্যান্ড 3 মাসের মাঝে তার সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে যায়, আমি খুবই চিন্তা করে দেখলাম যে যত যাই হোক এই মেয়েটা অসম্ভব ভালো, সে আমাকে যথেষ্ট বুঝে, আমার মন, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব খুব বেশি বুঝে, যতটা না ঝুমকা বুঝতো না। মেয়েটা খারাপ হয়েছে তো কী হয়েছে? আমি খুব চিন্তা করে থাকি যে আমি যদি এই মেয়েটাকে আমার জীবন সঙ্গিনী বানাতে পারি, আমি যদি এই মেয়েটাকে আমার জীবনে জড়াই, তাহলে কি হবে যে আমি একটা মেয়েকে খারাপ রাস্তা থেকে সম্পূর্ণ ভালো রাস্তা নিয়ে আসলাম এবং সে তো কখনো বিয়ে করতে পারবে না। আমি তাকে বিয়ে করে একটা নতুন সংসার দিলাম। এই মেয়েটাকে আমার অনেক ভালো লাগে অ্যান্ড আমি একদিন তাকে আবারও বলি যে আমার বাসায় আসার জন্য। যখন সে আমার বাসায় আসে রাত ঠিক তখন আর আমার বন্ধু অমিত নিয়ে আসে না, ও একাই আসে। আসার পরে আমার বাসায় আসে রাত 12টার দিকে, আমি তাকে আমার রুমে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি তাকে বিয়ের প্রস্তাব করি। তখন আমার দিকে তাকায় তাকে খিলখিলিয়ে হাসতেছে আর বলতেছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে বলতেছে আজকে কি বেশি ড্রিঙ্কস করেছেন? আমি বলি না, আমি কোনো ড্রিঙ্কস করিনি। তো বলতেছে যদি ড্রিঙ্কস না করেন তাহলে উল্টাপাল্টা কেন বলতেছেন? আমি বলি উল্টাপাল্টা না, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তো বলে সত্যি সত্যি বিয়ে করবেন? আমি বলি হ্যাঁ সত্যি সত্যি বিয়ে করবো। ও আমাকে বলতেছে আগে একবার আমার সাথে ফিজিক্যাল করেন। আমি বলি কেন ফিজিক্যাল কেন করতে হবে? ও আমাকে বলে আমার এই দেহের ভিতরে কিচ্ছু নাই, আমার এই দেহটা হাজারো ছেলে চিবিয়ে খেয়েছে, আমার দেহের ভিতরে কিছু নাই, আপনি আমাকে বিয়ে করে কি পাবেন? শুধু শুধু পাগলামি করছেন। আমি বলি আমি তো তোমার দেহকে ভালোবাসি নাই, যদি তোমার দেহকে ভালোবাসতাম তুমি একটা সপ্তাহ আমার কাছে ছিলা, একটা সপ্তাহে আমি পারতাম না তোমার দেহটা ভোগ করতে? আমি তো তোমার দেহটা ভোগ করি নাই, আমি তোমার দেহকে ভালোবাসি না, আমি ভালোবেসেছি তোমার মনটাকে। তোমার ভিতর সুন্দর একটা মন আছে, যে মনটা আমার এক্স গার্লফ্রেন্ডের মাঝে ছিল না। আমি তোমার হাতটা ধরে বলতেছি নদী আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ তুমি নারাজ হইও না, তুমি রাজি হয়ে যাও। আমি দেখলাম মেয়ের চোখের পানিগুলো তখন টপ টপ করে পড়তেছে, আমার দিকে তাকিয়ে কান্না করে করে বলতেছে জীবনের পর থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত কেউ পিছিয়ে সেক্স করতো, কেউ সামনে সেক্স করতো, কেউ কখনো আমাকে এরকম করে ভালোবাসা দেখাই নাই। আমি না এরকম মানুষ আর কখনো পাই নাই। তখন ওর জামাটা খোলে আমাকে ওর পিঠটা দেখা, ও বলে দেখো ঠিকমতো যদি কাজ করতে না পারতাম মানুষ আমাকে কিভাবে মারতো, আর তুমি আমার হাত ধরে আমাকে বিয়ের প্রস্তাব দিলা। আমি না তোমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করতে পারবো না, কিন্তু তুমি জীবনে অনেক বড় একটা ভুল করতেছো, এটা চিন্তা করো। আমি বলি তুমি আমাকে এভাবে বলো না, আমি তোমাকে বিয়ে করবো অ্যান্ড সেটা কালকে সকালে। এটা বলার পর রাত প্রায় 3:30 বাজে আমি ওকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই এবং আমার 2টা বন্ধুকে ফোন দিয়ে অমিতকে আমি এখানে রাখি নাই, কারণ অমিতকে আমি ব্যাপারটা বলতে চাই না। অমিতকে না বলে অন্য কয়েকটা ছেলেকে বলে আমি আমার বিয়ের কাজটা সকাল 11টার দিকে কাজী অফিসে গিয়ে কমপ্লিট করি। করার পর আমি চিন্তা করতেছি যে আমি কোনো কিছু না বলে হুট করে ওকে আমার বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আমার আব্বা আম্মার সাথে বলি যে আব্বা আম্মা, আমি তাদেরকে সব কিছু খুলে বলি যে ওর বাবা মা কেউ নাই, ও অনাথ আশ্রমে বড় হয়েছে এবং মেয়েটা অনেক ভালো, আমি তাকে ভালোবাসি। এটা বলার পর আমার বাবা একটু রাগান্বিত হয়, কিন্তু মা রাজি হয়ে যায়। মা রাজি হয়ে মেয়েটাকে ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে বলে যাওয়াবার তো হয়ে গেছে, বাদ দাও। আমার আব্বাকে সে বুঝায়, আমার আব্বাকে আমার মা বুঝিয়ে শুনিয়ে মোটামুটি সব কিছু ঠিক করে। এতে যেতে যেতে প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়। 1 সপ্তাহ ও আমার বাসায় থাকে, আমাদের শারীরিক সম্পর্ক হয়, আমরা স্বামী স্ত্রীভাবেই থাকি। 1 সপ্তাহ পরে আমার আম্মা বলতেছে যে যাই হোক আমার একটা মাত্র ছেলে বিয়ে করেছে, তাতে কী হয়েছে, আমি একটা অনুষ্ঠান করব। এটা বলার পরে আমার আম্মা কি করে, একটা অনুষ্ঠানের আয়োজন করে। ওর বাবা মায়ের নাম জিজ্ঞেস করে, কিন্তু ও বলে যে ওর বাবা মা কেউ নাই, যেমনটা আমি শিখিয়ে দিয়েছিলাম। ও বলে ও অনাথ আশ্রমে বড় হয়েছে। তখন আমার মা বলে যে ঠিক আছে, তোমার বাবা মা যেহেতু তোমার রিলেটিভের কেউ নাই, তোমার অনাথ আশ্রম থেকে তুমি কিছু লোককে ইনভাইট করো, আমি একটা বিয়ের অনুষ্ঠান করব। তখন আম্মা কী করে, কমিউনিটি সেন্টারে একটা অনেক বড় করে বিয়ের প্রোগ্রাম করে, যেখানে আমার আম্মা সবাইকে ট্রু বলে যে আমার ছেলে অনাথ আশ্রম থেকে মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েটাকে পছন্দ করেছে এবং তারপর বিয়ে করেছে। মেয়ের কোনো পরিবারের কেউ নাই, তার বাবা মা কেউ নাই। আমরা কী করি, ঢাকারই একটা অনাথ আশ্রম থেকে কিছু লোককে ইনভাইট করে নিয়ে আসি এবং তাদেরকে আগেই কন্ট্রাক্ট করে দিয়ে রাখি যে আপনারা এইভাবে অভিনয় করতে হবে। মায়ের কথা মতো আমি তাদের আমার চিন্তাভাবনা, আমি তাদেরকে অনাথ আশ্রম থেকে এভাবেই কিছু লোক নিয়ে আসি
অ্যান্ড হচ্ছে আমি আমার কার্যক্রম শুরু করি। বিয়ের সাথে কমপ্লিট হওয়ার পর আনুমানিক বিকাল 3টার দিকে আমি শুভর কথা বলেছিলাম। শুভর কথা হয়তো আপনাদের মনে আছে, যে শুভ আমাকে আমার ভালোবাসার মানুষ আমার এক্স ফ্রেন্ড ঝুমকা সম্বন্ধে বলেছিল। শুভ বউ দেখার পরে শুভ আমাকে ডেকে বলতেছে, ভাই এটা কী করলেন? আমি বললাম কী করলাম মানে? পরে বলতেছে, ভাই এই মেয়ে তো মাগি। আমি বলি আস্তে বল। পরে বলতেছে, আস্তে কেন বলবো ভাই, আপনি এটা কী করলেন? আরে এর চেয়েও তো ঝুমকা ভালো ছিল, ঝুমকা তো এত খারাপ ছিল না। তখন আমি ওকে একটা থাপ্পড় মারি, খুব জোরে থাপ্পড় মারার পর সবাই ওর দিকে সবাই আমার দিকে তাকায় ফেলে যে আমি তো নতুন ধুলা ছিলাম। সবাই আমার দিকে তাকায়, তখন ও কী করে মুখটা কালো করে যখন চলে যায়, তখনও যাওয়ার পথে আমার মা ওকে ডাক দেয়। আমি দেখতে পাই যে মা ওকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে মা ওর সাথে দাঁড়া কথা বলে। আমি জানি না মা ওর সাথে কী বলে। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে ও যদি বলে দিলে দেখ তাতে কী হয়েছে। মা ওর সাথে অনেকক্ষণ ধরে কথা বলার পরে মা আর এখানে থাকে না, মা বাসায় চলে যায়। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর রাত 11টার দিকে আমি, বাবা হচ্ছে আমার বোনেরা সবাই মিলে বাসায় যাই। বাসায় গিয়ে মায়ের রুমে গিয়ে দেখি যে মা প্রচুর পরিমাণ কান্না করতেছে। আমি তখন মাকে জিজ্ঞেস করি যে মা তুমি কাঁদতেছো কেন, কী হয়েছে আমাকে বলো। মা আমাকে বলো, বাবা তুই ঠিক কী করলি? আমি বলি কী করলাম মানে? মা বলতেছে জেনে শুনে একটা প্রস্টিটিউটকে বিয়ে করলে। আমি তখন বলতেছি, মা তুমি আমার কথাটা একটু শোনো। মা বলো, আমি তোর কোনো কথাই শুনবো না, আমি তোকে বিশ্বাস করেছি, ভালোবেসে চাই। তুই বলেছিলি মেয়েটা অনাথ আশ্রমের একটা মেয়ে, কিন্তু এই মেয়েটা আছে একটা প্রস্টিটিউট, এটা তো আমি জানতাম না। আমি তখন বলেছি, মা প্লিজ তুমি এরকমটি করো না, তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, আর ও অনেক ভালো। তখন আমার মা কোনো কিছুই বলে না। মা আমাকে বলেছে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। আমি বাসা থেকে বেরিয়ে যাই, আমি হচ্ছে আমার নদীর রুমে যাই। নদীর রুমে যাওয়ার পর থেকে আমি নদীর সাথে থাকি। আর সকালবেলা থেকে আমার মা সম্ভবত আমার বাবাকে রাতের বেলায় ব্যাপারগুলো বলে দেয়। সকালবেলা বাবা আমাকে ডাকে তার রুমে যাওয়ার পরে বাবা আম্মার সামনে আমার কলার চাইপা ধরে আমাকে ইচ্ছা মতো মারে, থাপড়ায়। মা অনেক কষ্টে ছুটানোর পরে আমি যখন আবার রুমে আসি, তখন নদী আমাকে বলতেছে তোমার কেউ মারছে, তোমার গালটাল ফুলে আছে, মানে এরকম মাইরের অনেকগুলো দাগ ছিল। আমি তখন বলতেছি না কিছু হয় নাই। তখন ও কিছুটা ডাউট করতে পারে যে কিছু একটা হয়েছে। যখন আমরা একসাথে নাস্তা করতে যাই, সবাই বসে বসে নাস্তা করতেছে, কেউ আমাদেরকে ঢাকে না। তখন আমি আর নদী একসাথে যখন নাস্তা করতে টেবিলে বসি, তখন আব্বা আম্মা দুজনে উঠে যায়, তারা নাস্তা করে না। আমরা দুজনে নাস্তা করে ওকে ঘরে আনি। ও যথেষ্ট বুঝে, আমি ওকে বুঝাই নদী একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, প্লিজ তুমি মন খারাপ করো না, আমি তো আছি, আমি সব কিছু ঠিক করে নিব। তখন নদী আমাকে বলে যে কী ঠিক করে নিবা? তোমার বাবা আমাকে আমার সম্বন্ধে জেনে গেছে? আমি বলি না জানে নাই, তুমি বাদ দাও, সব ঠিক হয়ে যাবে। এরকম করতে করতে 2-3 দিন গেল। 2-3 দিন আমাদের সাথে কেউ খাওয়া দাওয়া করে না, আমাদের সাথে কেউ কথাবার্তা বলে না। একদিন যখন আমার বাবা বাইরে চলে যাচ্ছে, তো বাবার একটা ল্যাপটপের বক্স বাবা নেয় নাই, এটা টেবিলের উপর রেখে চলে যাচ্ছে। ঝুমকা নদী এটা দেখতে পায়। দেখার পরে নদী কী করে, ব্যাগটা নিয়ে পিছন থেকে ডাক দেয় আব্বাকে। আব্বু বলে ডাক দিয়েছে, আব্বু আপনার ব্যাগ রেখে গেছেন। ডাক দেওয়ার পর আব্বু তাকায় মানে ব্যাগটা হাতে নেয়। একটা কম্পিউটার ছিল এটার ভিতরে, অফিসের অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাপটপ। বাবা ল্যাপটপটা হাতে নিয়ে ইচ্ছা মতো একটা আছাড় মেরে ব্যাগের ভিতরে ল্যাপটপটা ভেঙে খান হয়ে যায় এবং বলে, ওকে খুব খারাপ ভাষায় বলে, এই প্রস্টিটিউট, আজকের পর থেকে আমার কোনো জিনিসে তুই হাত দিবি না। এটা বলেও বাসা থেকে বেরিয়ে যায়। বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার মা আমাকে ডাইকা বলে, বাবা তুই মেয়েটাকে নিয়ে বাসা থেকে চলে যা, কারণ তুই যদি মেয়েটাকে নিয়ে বাসা থেকে চলে না যাস না। প্রথমে মা আমাকে ওকে ছেড়ে দেওয়ার জন্য খুব রিকোয়েস্ট করে, এর মাঝে আব্বা আম্মা কিন্তু আমাকে খুব রিকোয়েস্ট করে ওকে ছেড়ে দেওয়ার জন্য। বাট আমি বলেছি আমার জীবন থাকতে আমি ওকে কখনোই ছাড়বো না, কারণ ওর ইচ্ছায় আমি ওকে বিয়ে করি নাই, আমি আমার ইচ্ছে ওকে বিয়ে করেছিলাম। বেশ কিছুদিন যাওয়ার পর আমি দেখতেছি আমার পরিবারের অত্যাচারগুলো বাড়তেছে। তো আমার মা আমাকে বলতেছে যে তুই ওকে নিয়ে আমাদের বাসা ছেড়ে চলে যা। আমি আমার মায়ের কথা রেখেছি, মায়ের কথা মতো আমি আমাদের বাসা থেকে বেরিয়ে যাই। আমি বনানী ছেড়ে হচ্ছে ধানমন্ডির ওখানে একটা নতুন বাসা নিই, একটা নতুন বাসায় থাকতে শুরু করি। তো আমি যেহেতু আমার বাবা মায়ের একমাত্র ছেলে, মাঝে মাঝে মা আমাকে দেখতে আসে। মা আমাকে দেখতে এসে খুবই কান্নাকাটি করে। নদী আমাকে অনেক বোঝায় যে প্লিজ তুমি এখান থেকে চলে যাও, তুমি তো আর বাবা মায়ের কথা রাখো, তুমি আমাকে ছেড়ে দাও। নদী আমাকে অনেক প্রেশার দেয় যে আমাকে ছেড়ে দাও, কিন্তু আমি ওকে বলি যে না দেখো, তোমাকে ছাড়া আমার কোনো পক্ষে সম্ভব না, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে সারা দুনিয়াটা একদিকে, তুমি একদিকে, আমি কখনো তোমাকে ছাড়তে পারবো না। আমি বলি যে আমি তোমাকে কখনোই ছাড়তে পারবো না। এরকম করতে করতে আমাদের সংসারটা প্রায় 2 মাস কাটে। 2 মাস পরে ও আমাকে এই 2টা মাস আমাকে প্রতিদিন প্রেশার দেয়। তো 2 মাস পরে একদিন আমার মা হচ্ছে আমাদের বাসায় আসে। বাসায় আসার পরে মা আমার পা ধরে খুবই কান্নাকাটি করে যে বাবা তুই বাসায় চল, এবং
নদীর পা ধরে কান্নাকাটি করে বলে যে নদী, মাগো তুমি তো আমার মেয়ের মতো, তুমি তো জানো আমার একটা মাত্র ছেলে, আমার আর কোনো ছেলে নাই, আমি না পারতেছি তোমাকে আমার সমাজে নিয়ে যাইতে, কারণ আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই প্রায় জেনে গেছে যে তুমি একটা খারাপ মেয়ে, মাগো তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও। এটা বলেও খুব কান্না করে। তখন আমি কী করি, আমার মাকে ধাক্কায় আমার বাসা থেকে আমি বের করে দিই এবং বলি যে মা, আজকের পর থেকে তুমি আর কখনো আমার বাসা আসবা না। এটা বলে আমি দরজা আটকে দিই। রাতের বেলায় আমি নদীর সাথে ঘুমিয়ে থাকি। নদী তখন আমাকে ঠান্ডা মাথায় একটা কথা জিজ্ঞেস করে, বলে সাব্বির, আমি তোকে একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলো। ও আমাকে বলো, আচ্ছা সাব্বির, যদি তুমি আমাকে কেন ছাড়বা না বলো তো, আমাকে তুমি কখন ছেড়ে দিবে একটু বলো তো। তখন আমি বলি যে তুমি যদি মরে যাও আমি তখনই তোমাকে ছাড়বো, তুমি মরার আগ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। তোমার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে মিশে থাকবো, তোমার নিঃশ্বাস যতক্ষণ আছে আমি ততক্ষণই তোমার সাথে থাকবো। মরে যাওয়ার পর তো আর আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ মরে যাওয়ার পর তো একটা মানুষের সাথে থাকা যায় না, তোমাকে মাটি দিতে হবে আমাদের ধর্ম মতে। সুতরাং মরে যাওয়ার পর আমি তোমাকে ছাড়বো, এর আগ পর্যন্ত আমার জীবন থাকতে আমি তোমাকে কখনোই ছাড়বো না। এটা বলার পর আমাকে প্রচুর পরিমাণ জড়িয়ে ধরে সেদিন অনেক 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 আদর করে, এত আদর করে, এতটাই দিনও আমাকে আসলে এত আদর করে না, রাত ভোরও আমাকে আদর করে, আমার পুরোটা শরীরেও আদর করে এবং আমাকে খুবই যত্ন করে। রাতের একটা অংশ আমার সাথে বাসার ছাদের উপরে গিয়ে কাটায় এবং বাসা আসার পরে রাত আনুমানিক প্রায় তখন 3:30টার মতো বাজে। কালকে আমাদের অফিস নাই, অফিস বন্ধ, আমার অফিস বন্ধ, আমি তখন জব করতাম। তো আমাকে বলে যে সকালে তুমি ঘুম থেকে লেট করে উঠবা, প্রায় ফজরের আজান দেয়, আমাকে বলে যে চলো আমরা নামাজ পড়ি। আমরা দুজনেই সেদিন একসাথে ফজরের নামাজ পড়েছিলাম। নামাজ পড়ে আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমাচ্ছি। অ্যান্ড আমার যখন ঘুম ভাঙার পর আমি দেখতেছি যে ও পাশে নাই। আমি চিন্তা করতেছি ও মনে হয়, কারণ আমার তখন ঘুম ভাঙছে প্রায় 9:30 বাজে। তো আমি চিন্তা করলাম ও মনে হয় নাস্তা বানাচ্ছে। আমি তখন কী করলাম, রুম থেকে বের হয়ে আমি কিচেন রুমে গেলাম, ড্রয়িং রুমে পাচ্ছি না। পরে আমি কিচেনে গেলাম। কিচেনে যাওয়ার পর আমি দেখতেছি কিচেনে যাওয়ার পর আমি যেটা দেখেছি সেটা হয়তো আপনারা সবাই জানেন। কিচেনে যাওয়ার পর আমি দেখেছি ও ফ্যানের সাথে ঝুলে আছে। আমাদের ছোট্ট একটা ফ্যান ছিল কিচেন রুমে, ছোট যে সিলিং ফ্যানগুলো হয়, সিলিং ফ্যানগুলো কিন্তু 2 টাইপের হয়, একটা হয় বড় আর একটা হয় ছোট। এই সিলিং ফ্যানটা ছিল ছোট সিলিং ফ্যানের সাথে ও ঝুলে আছে। অনেক সাংবাদিকরা আসে, অনেক পুলিশ আসে, ওরা জাস্টিফাই করে, বাট সাংবাদিকদেরকে আমি ওর মুখটা দেখাইতে দেই না। আমি সাংবাদিকদের রিকোয়েস্ট করেছি ওর মুখটা দেখাবেন না। সাংবাদিকরা ওখানে লেখে যে গৃহবধূর আত্মহত্যা, লেখে নাই, সাংবাদিকরা এটা লেখে নাই একজন প্রস্টিটিউটের আত্মহত্যা। আমি আজও গর্ব করে বলি আপন ভাই, আমি আজও গর্ব করে বলি আমি ওকে বিয়ে করে গৃহবধূ বানিয়েছি। পত্রিকায় ওর নাম এসেছে গৃহবধূ আত্মহত্যা। টিভির মধ্যে ভাই ওর ছবি দেখাই নাই, কিন্তু টিভির মধ্যে নিউজটা হয়েছিল গৃহবধূর আত্মহত্যা। ঘটনাটা 2015 সালের ঘটনা। 2015 সালে ও মারা যায়। আমি আজও আমার বাবা মায়ের সাথে আছি। আমার বাবা মাকে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করায়, কিন্তু আমি আজও বিয়ে করি নাই। আমি আমার পছন্দের একটা কবরস্থানে ওকে কবর দিয়েছি। আপন ভাইয়া, এখনও রাতের একটা অংশে আজ 6 বছর পরেও এখনও রাতের একটা অংশে আমি সময় পেলেই আমি ওর কবরস্থানে যাই। এখনও রাতের একটা অংশ অন্তত আধা ঘন্টার জন্য হলেও আমি ওর কবরের কাছে গিয়ে নীরবতা পালন করি, ওর কবরের কাছে গিয়ে বসে থাকি। আপন ভাই, ও তো খারাপ মেয়ে ছিল, আপনি আমাকে একটা কথা বলেন, আপন ভাই ও তো খারাপ মেয়ে ছিল, ও তো হয়তো দোজখেও যেতে পারে, কিন্তু আমি তোর স্বামী। আমি শুনেছিলাম স্বামীর পায়ের নিচে নাকি নারীর জান্নাত। ভাই, আমি আমার পায়ের নিচের জান্নাতটা সারা জীবন তার জন্য রেখে দিয়েছি। আমি এখনও 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য খুবই কান্নাকাটি করি। আপন ভাই, আপনি আমার জীবনের গল্পটা যদি প্রচার করেন আমি আপনার কাছে চিরঋণী থাকবো ভাই। ও ভাই, যারা আমার এই জীবনের গল্পটা শুনবে তাদেরকে বললেন যারা যেন সবাই নদীর আত্মার মাগফিরাত কামনা করে, আমার নদী যেন জান্নাতবাসী হয়, তারা যেন দোয়া করে। নদীকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনেছি এবং বুঝেছি নদীর মতো দ্বিতীয় কাউকে আমি এই পৃথিবীতে পাবো না। তাই শপথ করেছি বাকি জীবন আমি একাই থাকবো। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আমার পক্ষ থেকে রেডিও বাংলাদেশ সহ
আর যে আপন ফেসবুক পেজের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপন ভাই, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমি প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ আমি একটু অসুস্থ আজকে। আমার অনেক জ্বর, কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বাট স্টোরিটা আমার কাছে অনেক আমার হৃদয়টা স্পর্শ করেছে। সো আমি চেষ্টা করছি স্টোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এই স্টোরিটা আমি যখন পেয়েছি, আমি স্টোরিটা পেয়েছি গতকালকে স্টোরিটা পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যেন এই ঘটনাটা আমি আপনাদের সামনে শেয়ার করব, আমি বলবো ব্যাপারটা, যার জন্য এই লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হওয়া, আপনাদেরকে গল্পটা বলা। ডিয়ার ভিউয়ার্স, আমি আসলে এই গল্পের প্রসঙ্গে কি বলবো, মানে কিছুই জানি না। আমি শুধু এটাই বলবো যে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আল্লাহ কর্তৃক হয়েছে, এবং যেটা করেছে আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। বাট আমি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করি যাতে ওর বউ যে ছিল নদী যাতে আল্লাহ যাতে নদীকে বেহেস্ত নসিব করে। আল্লাহ চাইলে সব কিছুই পারে, আল্লাহর পক্ষে অনেক কিছুই সম্ভব। এক পৃথিবী পরিমাণ অন্যায় আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে মুহূর্তের মধ্যে। সেক্ষেত্রে আল্লাহ চাইলে তার বউকে জান্নাতবাসী করতে পারে। এবং দোয়া করে ঝুমকার জন্য। ঝুমকা, আমার আসলে বারবার ঝুমকার ক্ষেত্রে আমি 2-1বার ঝুমা বলে ফেলছিলাম, কারণ আমার গত কয়েকটা অনুষ্ঠানে ঝুমা নামের একটা মেয়ের স্টোরি বলেছিলাম, যার জন্য ঝুমকার সাথে ঝুমার মিল আছে। এই জন্য হয়তো আমি অনেক ঝুমার ক্ষেত্রে অনেক জায়গায় ঝুমকার ক্ষেত্রে আমি অনেক জায়গায় ঝুমা নামটা ব্যবহার করেছি। তো এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ব্যক্তিগতভাবে আমি আজকে অনেক বেশি সরি আপনাদের কাছে, কারণ আমি হয়তো গল্পটা সুন্দর করে সাজিয়ে অন্য দিনের মতো বলতে পারি না, কারণ আমি অনেক বেশি অসুস্থ। আমার গায়ে এখনও 100-র উপরে জ্বর আছে। তো জ্বর নিয়েও আমি অনুষ্ঠানটা করেছি, যাতে আপনাদেরকে শুনিয়েছি। অনেকেই, আমি গতকালকে স্টোরি দিতে পারিনি, অনেকে ইনবক্স করেছেন, রিকোয়েস্ট করেছেন আপন ভাই গল্প শুনতে চাই। তো শিল্পীওয়ার্স, আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন যে আপন ভাই আমরা এই স্টোরিগুলো সম্বন্ধে ডিটেলস জানতে চাই। দেখেন, আমি বাংলাদেশে থাকি না। যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে যে মানুষটার স্টোরি আমি তাকে সম্ভব হলে সাথে নিয়ে আসতাম। আর আমার কাছে যারা স্টোরি বলে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি যে 95% রিকোয়েস্ট করে যে ভাইয়া নাম বলবেন না, ঠিকানা বলবেন না, এটা বলবেন না, ওটা বলবেন না। তারা অনেক কিছু আমাকে হাইড করতে বলে। তো আমি যার গল্প তার কাছে প্রমিস করেছি, ঠিক আছে আমি আপনার এই ব্যাপারগুলো হাইড করে রাখবো। তো সেক্ষেত্রে হয়তো আমি অনেক সময় তাদের রিয়েল নামগুলো বলি না, সদ্য নামগুলো বলে যাই, রিয়েল ঠিকানা বলি না, সদ্য ঠিকানাগুলো বলে যাই, যাতে তাদের ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম না হয়। আর অনেকে আমাকে বলে যে আপন ভাই আমরা তাদের সাথে কথা বলতে চাই, বা অনেকে ছবি পাঠায় যে ছবি দেওয়ার জন্য। কারণ আমি এই ঘটনাগুলো সরাসরি জাস্টিফাই করি না, ওখানে গিয়ে আমি সরজমিনে জাস্টিফাই করি না, যার জন্য আমি জানি না এটা ট্রু কি ফলস। বাট আমি বিশ্বাস করি যে ঘটনাগুলো সত্য, কারণ যে মানুষগুলো আমাকে কথাগুলো বলে, ভিডিও কলে বলে বা ফোনে বলে বা লিখে পাঠায়, আমি এগুলোর মাঝে কিছুটা বাস্তবতা খুঁজে পাই, কারণ মানুষের সাথে কথা বললে অনেক কিছু বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমি হয়তো অনেক কিছু হাইড করি, এই জন্য আপনারা আমাকে কিছু আপনারা বলবেন না যে আপন ভাই এটা শুনতে চাই, ওটা শুনতে চাই। যতটুকু সম্ভব হয় ততটুকু আমি আপনাদের সামনে প্রচার করি। ডিয়ার ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর এটা চেয়ে নিচ্ছি যে আমার জন্য একটু দোয়া করেন। বাট আমি কোভিডের রোগী না, আমি কোভিড টেস্ট করেছি, আর কোভিডের কোনো প্রবলেম আমার নাই। বাট আমি একটু জ্বরে, আমি বিগত কয়েকদিন ধরে বিগত বলতে গতকালকে একটু বেশি টায়ার্ড ছিলাম অফিসের কিছু ব্যক্তিগত কাজ নিয়ে, যার জন্য একটু অসুস্থ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নিজেদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।